রাত 1টা বাজে। আমরা বেরিয়ে পড়লাম তিরুপতি দর্শনের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশনে ওখান থেকে আমরা চেন্নাই মেল ধরে পৌঁছে যাব গুড্ডুর অর্থাৎ তিরুপতি থেকে 2-2.5 ঘন্টা আগে পড়বে। এখন আমরা হাওড়া স্টেশনে বসে আছি, রাত্রি 3টে বাজে। আজকে ট্রেনটি বিশেষ কারণে একটু লেট ছিল, রাত্রি 11:15টার জায়গায় ভোর 4টের সময় ছেড়েছিল। সেই কারণে আমরা ট্রেনের জন্য বসেছিলাম হাওড়া স্টেশনে। এখন প্রায় আমরা পৌঁছে গেছি তামিলনাড়ুর গুড্ডুর স্টেশনে। এই গুড্ডুর স্টেশনে নেমে আমাদের গাড়ি বুক করা ছিল। এখান থেকে আমরা সরাসরি চলে যাব তিরুপতি, অর্থাৎ তিরুপতি থেকে আমরা তিরুমালাইয়ের দিকে। কি অপূর্ব সুন্দর এই সমস্ত দৃশ্যাবলী, চারিদিকে নয়নভিরাম দৃশ্য এবং রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। হালকা মেঘ রয়েছে। পুজোর পরেই আমরা যাত্রা শুরু করেছিলাম, অক্টোবর মাসের 31 তারিখে। এখন আমরা প্রায় পৌঁছে এসেছি তিরুপতি শহরে। এখান থেকে আমরা সর্বদর্শন টিকিট কেটে চলে যাব তিরুমালাই। তিরুপতি শহরটাও বেশ সুন্দর, খুব নিপুণভাবে সাজানো গোছানো। এই তিরুপতি ফ্লাইওভারের নিচে থেকে আমরা এখান থেকে ট্যাক্সি বা বাসে করে, যে কোনো একটি যানে করে তিরুমালাই পৌঁছে যাব। অবশ্য আমরা এখানেই হোটেলটি নিয়েছিলাম। এখান থেকে দর্শন করে আমরা চলে যাব শ্রীশৈলমে, অর্থাৎ মল্লিকার্জুন, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। আমরা চলেছি চড়াই উতরাই পথ ধরে তিরুমালাইয়ের দিকে। তিরুমালাই ও ভীষণ পাহাড়ি রাস্তা। এখানে সবাইকে লাগেজ, ব্যাগপত্র এবং নিজেকে চেক করে তবে আবার পুনরায় বাসে বা গাড়িতে উঠতে হবে। এইখানে একটা চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। এই বাস চেক হচ্ছে এবং যাত্রী চেকিংয়ের ব্যবস্থা আছে। এটা সমস্ত যাত্রীকেই এখানে চেক করাতে হবে। তিরুপতি যাত্রার জন্য প্রথমে আপনি অনলাইনে টিকিট নিতে পারেন। যদি অনলাইনে টিকিট না পান তবে মন খারাপ করার কিছু নেই। এখান থেকে আপনি, তবে আপনাকে থাকতে হতে পারে তিরুপতিতে। তিরুমালাইতে তখন থাকার জায়গা সংকীর্ণ হয়ে আছে। এখানে আপনাদের একটু বুঝিয়ে রাখা ভালো, তিরুপতি থেকে 22 কিলোমিটার আগে হচ্ছে তিরুমালাই। তিরুপতিতেও থাকতে পারেন অথবা তিরুমালাইতে থাকলে আপনি সবসময় মন্দিরের কাছাকাছি থাকলেন, কিন্তু তিরুপতিতে থাকলে আপনাকে বাসে করে যাতায়াত করতে হবে। তো কোনো অসুবিধা নেই। আর যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে আপনি ওখানে ঘর পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়াও চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টা করলে হয়তো পাওয়াও যেতে পারে। সমস্ত যারা অনলাইনে টিকিট কাটে তারা যে ওখানে থাকে তার কোনো নেই। অনলাইনে টিকিট কাটলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার নির্দিষ্ট সময় হলো আপনি সেই লাইনে গিয়ে দাঁড়ালেন এবং আপনি সরাসরি দর্শন করতে পারবেন। এই অনলাইনের টিকিটের জন্য আপনাকে গুনতে হবে 300 টাকা করে প্রতিজন। এবার যারা টিকিট পাবেন না, যেদিনকে টিকিট বেরোয় তার 2-3 দিনের মধ্যে সমস্ত টিকিট বুক হয়ে যায়।
অতএব আপনার সবসময় টিকিট পাওয়ার সম্ভাবনাটা অনিশ্চিত। সেই কারণে যদি আপনি টিকিটটা আগে কেটে নেন, তারপরে যাত্রার জন্য আপনি ট্রেনের টিকিট কাটলেন যাত্রার জন্য, তাহলে আপনি অবশ্যই তিরুপতি অল্প সময়ের জন্য দর্শন করতে পারবেন। এতে কোনো টিকিটের ব্যবস্থা নেই, তবে আপনাকে টিকিট কাটতে হলে প্রথমেই আপনার টিকিটটা কাটার পরে দেখা গেল 5-6 ঘন্টা পরে আপনাকে সময় দেওয়া হলো, সেই সময়ে আপনি লাইন ধরে ধরে গেলেন, গিয়ে আপনি একটা কক্ষ, বিশ্রাম কক্ষ রয়েছে, সেই ঘরে 200-300 জনকে একসঙ্গে রেখে দেওয়া হয়। এই ঘরের মধ্যে আপনাকে মোবাইল নিয়ে বা চটি জুতো বা ব্যাগ নিয়ে যাওয়া নিষেধ আছে। তবে এই ঘরে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। ঘরটাই হচ্ছে আপনার লাইন। এই ঘরের মধ্যে আপনাকে এখন আমরা তিরুমালাই বাস স্ট্যান্ড থেকে সোজা চলেছি। এখান থেকে হ্যাঁ, যেটা বলছিলাম যে তিরুমালাই বিশ্রামের জন্য গ্যালারি করা আছে, এখানে বসে শুয়ে আপনি কাটাতে পারবেন। এছাড়া প্রতি ঘন্টায় ঘন্টায় প্রভুর ভোগ আপনাকে দিয়ে যাবে। দিয়ে গেলে আপনার কখনো খিচুড়ি, কখনো উপমা, কখনো দুধ, কখনো বিভিন্ন রকমের প্রসাদ আপনাকে দিয়ে যাবে ছোট বাটি করে করে। আপনি সেটা খেয়ে, আমাদের প্রায় লাইন দিতে হয়েছিল, দুপুর 2:30টার সময় আমরা ঢুকেছিলাম, আমাদের দর্শন টাইম পেয়েছিলাম রাত্রির 12টার সময়। অর্থাৎ এই এত ঘন্টা বিনা মোবাইলে এবং বিনা কোনো ইয়েতে বসে থাকতে হয়েছিল, কিন্তু তাতেও খুব একটা কষ্ট হয়নি। মানুষের দর্শনের আগ্রহে এই কটি ঘন্টা কোথা থেকে যে আপনার চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। অতএব 10-11 ঘন্টা সময় আপনি যদি বিশ্রামের মতো বসে থাকেন, তাহলেও আপনার কোনো অসুবিধে নেই। অর্থাৎ আপনি নিশ্চিন্তে ফ্রি দর্শনের সুযোগ পাবেন। ফ্রি দর্শনেও কোনো অসুবিধে নেই, তবে একটু সময় নিয়ে যেতে হয়। তবে আমার মনে হয় যে দুপুরবেলা যদি যান, তাহলে রাত্রে আপনি দর্শনের সুযোগ পাবেন। ওখানে সারা রাত্রির মন্দির একেবারে পুরো যেন দিন রাত্রি সমান, এর মধ্যে রাত্রির বা দিন কোনো অসুবিধে নেই। এবং বিরাট বড় ক্যাম্পাস, এর প্রায় 2-3 কিলোমিটার জুড়ে এই ক্যাম্পাস পুরোটা মন্দিরের আওতায়। চারিদিকে লোকজনের সমাহার, চারিদিকে বিকিকিনির সমাহার, কোথাও কোনো অসুবিধা হবে না। এই আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে এসেছি। এই মন্দিরের এখান থেকে আমরা লাইন দেব পায়ে হেঁটে। হ্যাঁ, বলে রাখা ভালো, জুতো রাখার জন্য বিভিন্ন জুতোর স্টল আছে। कितना किलोमीटर? 8 किलोमीटर तिरुपति से, ये से बस स्टैंड से मंदिर बाजू में चलेगा, एक लाइन लगेगी 15 किलोमीटर। हाँ, चंदन का अच्छा है बस स्टैंड का नीचे मंदिर का दर्शन लाइन अंता किलोमीटर। মন্দিরের পরিসরটা ভীষণ ভীষণ ভালো, এবং সারা রাত্রির ধরে আপনি কোথা দিয়ে রাত কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তিরুমালাইয়ের পথঘাট ভীষণ সুন্দর, ঝাঁ চকচকে, এবং খুব নিয়মভাবে এখানে গাড়ি চলাচল করে। প্রচুর লোকজনের সমাগম হয় বলে এই রাস্তার নিয়মবিধি ভালোভাবে মেনে চলতে হয়। আমরা এখন প্রায় ঢুকে পড়েছি তিরুপতি মন্দিরে।
এই লম্বা লাইন, প্রায় সুদীর্ঘ 1.5 থেকে 2 কিলোমিটারের মতো পথ এইভাবে লাইন দিয়ে যেতে হয়। যদিও এই লাইনটা খুব তাড়াতাড়ি চলে, সময় লাগবে না, ভীষণ হালকা। কখনো কখনো লাইন ভীষণ ফ্রি দর্শন লাইন, ওদিকটাও সম্ভবত ফ্রি দর্শন লাইন। বড় হয়ে যায়। এখানে ভোগ খাওয়ানো হয়। এইরকম ভোগ খাওয়াবার জায়গা প্রায় 10-12টি জায়গায় খাওয়ানো হয়। হ্যাঁ, আমাদের সঙ্গী সাথীরা অর্থাৎ সমস্ত যাত্রীরা লাইন দিয়ে আমরা যাচ্ছি। কখনো চড়াই কখনো উতরাই দিয়ে লাইন যায়, কোনো অসুবিধা হবে না। এবং দুধারে খাঁচাবন্দি করা থাকে যাতে কেউ লাইনে প্রবেশ বা বার হতে না পারে। বার হওয়ার জন্য মাঝে মধ্যে ওপেন গেট থাকে। এবং এই তিরুপতি দৃশ্যটা ভীষণ ভালো। যদিও আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয়নি, আমরা যতদূর পর্যন্ত পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। ওই দূরে তিরুপতি বালাজির মূর্তি, এটি বাইরে থেকে নেওয়া হয়েছে। এই তিরুপতি মন্দির, এই তিরুপতি মন্দির থেকে ভিতরে ঢুকতে হবে আপনাকে প্রায় 100 মিটারের মতো। আপনাকে এখানে লম্বা লাইন তো আছেই, এছাড়া কিছু কিছু কিউবিক্যাল করা রয়েছে, অর্থাৎ লাইনগুলোই হ্যাঁ ভেঙ্কটেশ তিরুপতি। আমরা এই একটা উঁচু জায়গা আছে, এই উঁচু জায়গা থেকে আমরা তিরুপতি মন্দির দর্শন করছি। রাত্রির 10টা-12টার সময় আমরা দর্শন পেয়েছিলাম। 12টা থেকে আমরা মোটামুটি বেরিয়ে এসে প্রায় ভোর 5টা 5:30 হয়েছে। পুরো মেলা প্রাঙ্গণটি পুরো জমজমাট, দিন রাত্রি একাকার হয়ে থাকে। কোনো অসুবিধা হবে না, কোনো ভয় ভীতিও নেই এখানে। এখানে মোবাইল আপনি একটা জায়গায় জমা দিলে বেরোবার সময় সেইখানে আপনি মোবাইল পেয়ে যাবেন। ভেঙ্কটেশ তিরুপতির পিছন দিকে একটা বড় পাহাড় রয়েছে। যদিও এই ছবি আমরা বাইরে থেকে তুলেছি। তিরুপতি মন্দিরে কোনো মোবাইল বা ক্যামেরা একেবারে নিষিদ্ধ। আমরা এখন চলে এসেছি তিরুপতি ইস্কন মন্দিরে। পরের দিন আমরা এই সকালবেলায় বেরিয়ে পড়েছি তিরুপতি ইস্কন মন্দিরে। এই তিরুপতি ইস্কন মন্দিরটাও ভীষণ সুন্দর এবং এর সীমানা বেশ বড়ই। এখানে আপনি গেলে দুপুরবেলা গেলে ভোগ পাবেন। এখানেও তিরুপতি বালাজির একটা প্রতিমা রাখা রয়েছে। আমরা এছাড়া ঘুরতে ঘুরতে পুরো সম্পূর্ণ শহরটাকে দর্শন করব এবং বিভিন্ন মন্দিরটা আমরা ঘুরে দেখব। অটোতে বা ট্যাক্সিতে আপনার পড়বে 1000 থেকে 1200 টাকার মতো, আর অটোতে গেলে আপনার সেটে পড়বে 800-900 টাকা। এখানের অর্থাৎ তিরুপতির দর্শনীয় স্থান হচ্ছে রামলালার মন্দির,
কপিলেশ্বর মন্দির, পদ্মাবতী মন্দির, রাম মন্দির ও এছাড়া বহু দর্শনীয় স্থান রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা সারা সকালটা পুরো শহরের মন্দিরগুলো দর্শন করলাম। তিরুপতি শহরটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো এবং প্রাকৃতিক দৃশ্য অপরূপ সুন্দর। আপনাকে মন ভোলাবেই। আপনি এই দেখতে দেখতে সারা শহরটা আপনার কাছে খুব একান্ত প্রিয় হয়ে উঠবে। চারিদিকে ভীষণ সুন্দর, এছাড়া সুন্দর নীল আকাশের নিচে ছড়ানো ছেটানো বাড়িঘরগুলোও বেশ ভালো। কথিত আছে তিরুপতি দর্শনের পর যদি মার মন্দির অর্থাৎ পদ্মাবতী মন্দির আপনি যদি না দর্শন করেন তাহলে তিরুপতি দর্শন আপনার বৃথাই যাবে। সেই কারণে অবশ্যই তিরুপতি মন্দির দর্শনের পর আপনি তিরুমালাই নয় পদ্মাবতী মন্দির অবশ্যই ঘুরে দেখে নেবেন। খুব সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো। এখান থেকে আমরা সোজা চলে যাব কপিলেশ্বর মন্দির। কপিলেশ্বর মন্দিরটাও ভীষণ আপনার ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর চারিদিকে ঘেরা পাহাড়ের মাঝখানে একটা সুন্দর জলাশয়ের মতো রয়েছে। এই জলাশয়টা অত্যন্ত পবিত্র। এখানে এই মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব। কপিলেশ্বর মহাদেব অর্থাৎ এখানে সুন্দর দেবতার অধিষ্ঠান করছে। লাইন দিয়ে ভিতরে প্রবেশ করে এই চারিদিকে সুন্দর পাহাড়ের মাঝখানে এই সুন্দর পুষ্করিণীটি রয়েছে। এখানে স্নান করে আপনি বাবার পুজো এছাড়া মায়ের পুজো আপনি দিলে আপনার অনেক মনস্কামনা পূর্ণ হবে। এটা যদিও একটি গুহা মন্দির, এখানে অনেকগুলো গুহা রয়েছে। সেই গুহার ভিতরেই দেবদেবতা অধিষ্ঠান করছে। তিরুপতি ওই দূরে পাহাড়ের ওপরেই হচ্ছে আপনার তিরুমালাই, অর্থাৎ এখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। এই রাম মন্দিরের ভিতরের অংশটা দেখা যাচ্ছে, যদিও ভিতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, তা আপনাদের পরিবেশটা দেখাবার চেষ্টা করলাম। পদ্মাবতী মন্দিরে ভিতরে ফটো তোলা মানা। পদ্মাবতী মন্দির আর একটা কথা বলে রাখা ভালো, দক্ষিণ ভারতে আপনি যে কোনো মন্দিরে যান না কেন আপনার সেখানে ভোগ প্রসাদ খেতে খেতেই আপনার দিনের খাওয়ার আর প্রয়োজন পড়বে না। এখন আমরা চলে এসেছি পদ্মাবত মন্দির। এই পদ্মাবত মন্দির মায়ের মন্দির, যদিও ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ, তবুও বাইরে থেকে দেখাবার চেষ্টা করলাম। এই মন্দিরের আশপাশটা দেখাচ্ছি। এইটা হচ্ছে এখানের
কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির এখানে যদিও আমরা বাইরে থেকে এই চিত্র দেখাচ্ছি, এখানে আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারিনি। এবার আমরা চললাম শ্রীশৈলম অর্থাৎ মল্লিকার্জুন, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে পাহাড়ে চড়াই উতরাই আপনাকে মন ভোলাবেই। এই দৃশ্য দেখতে দেখতে আপনার অজান্তে মনের মধ্যে একটা রচনা শুরু হয়ে যাবে। কি সুন্দর এখানকার পথ ঘাট এবং প্রাকৃতিক দৃশ্যাবলী। হালকা জঙ্গল, এখানে কিন্তু গভীর একটা জঙ্গল আছে। এখন আমরা চলে এসেছি শ্রীশৈলম মল্লিকার্জুন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ। শ্রীশৈলম বাস স্ট্যান্ডে এখান থেকে মন্দির 400 মিটার দূরে অবস্থিত। শ্রীশৈলম মন্দির দর্শনের জন্য দুভাবে দর্শন করা যায়, একটা ফ্রি দর্শন আর একটা টোকেন দর্শন। অর্থাৎ ফ্রি দর্শনে আপনাকে লাইন পার হতে হবে, পার হয়ে অনেকটা সময় লাগবে। আর 300 এবং 500 টাকার আপনার কুপন দর্শন আছে, তাতে অনেকটা সময় কম লাগবে, কিন্তু এই মন্দিরে খুব একটা অসুবিধা হয় না ফ্রি দর্শনের ক্ষেত্রে। দক্ষিণ ভারতে সমস্ত মন্দিরগুলোতেই লাড্ডু অথবা ভোগ প্রসাদ আপনি বিনামূল্যে পাবেনই। এখন আমরা দেখছি সাক্ষী গণেশ মন্দির। এই সাক্ষী গণেশ মন্দিরে আপনারা মনোকামনা নিয়ে গেলে মনোকামনা পূর্ণ হয়। ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব আরও 3টি স্পটে। এই সাক্ষী গণেশ মন্দিরের ভিতরের ছবি। মন্দির দর্শন করার পর বিভিন্ন দর্শনার্থী দর্শন সেরে দেবীর মন্দির দর্শন করে এখন ললিতা দেবী মন্দির দর্শন করার পর আমরা এখন চলেছি আমরা পঞ্চধারা। পালোধারা পঞ্চধারায় একটু নিচের দিকে সিঁড়ি নেমে যায়, প্রায় 120খানা সিঁড়ি নিচে নেমে একটা ঝর্ণা আছে, সেখান থেকেও প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর। মোটামুটি শ্রীশৈলমে আপনার পঞ্চধারা 2 থেকে 3টে দিন থাকলে বেশ ভালোই লাগবে। একেবারে শান্ত নিরিবিলি জায়গা এবং ছুটি যাপন করতে গেলে এটা একটা আদর্শ স্থান। এখানে অন্যান্য মন্দিরের মতো অত ভিড় নেই, যেটুকু ভিড় থাকে তা একটু সময় লাইন দিলেই আপনি দর্শন করতে পারবেন। এছাড়াও এখানে ভিআইপি লাইন বা আছে। এই ঝর্ণাটা দেখালাম, ঝর্ণার জলে হাত পা ধুচ্ছে। যদিও আমরা পুজোর পরে গেছিলাম, ততটা ঠান্ডা পড়েনি। এখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে। গাছগাছালি অরণ্যে ভর্তি। এরপর আমাদের আরেকটি স্পট প্রথম দিনে আমরা দর্শন করে নিচ্ছি।
আমরা যেদিন পৌঁছেছিলাম সেই দিন সকালবেলায় আমরা ওখানে হোটেল খুঁজে তারপরে বাবার দর্শন করে, বাবা এবং একটি শক্তিপীঠ রয়েছে সেই শক্তিপীঠ দর্শন করার পরে আমরা বিকেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটি অটো নিয়ে আমরা আশেপাশের জায়গাগুলো দর্শন করেছিলাম। এই হলদে বাড়িটায় আমরা ছিলাম। হলদে এটা একটি থাকার লজ, এখানেই আমরা ছিলাম। ভাড়া মন্দিরে ঢোকার প্রবেশদ্বার, এখানেই আপনাকে প্রতি জুতো খুলে বা তিনজনও থাকতে প্রবেশ করতে হবে। এখান থেকে এখানে 300 থেকে 500 টাকা লাইন আছে, মানে বিভিন্ন রকমের এলাকার দৃশ্য আপনি দেখতে পারবেন। তবে এই হচ্ছে আমাদের লাইন দিয়ে গেলেও খুব একটা সমস্যা হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি পাতালগঙ্গা। পাতালগঙ্গা, এই পাতালগঙ্গাটা হচ্ছে একটা জলাশয় অর্থাৎ ড্যাম। এই ড্যামের চারিদিকে পাহাড়, মাঝখানে জল। এখানে 7-8টি ফনার মতো পাহাড় নেমে এসছে, সেই জন্য এটাকে অক্টোপাস ভিউ পয়েন্ট বলে। এবং এই অক্টোপাস ভিউ পয়েন্ট এই দিক থেকে যেমন সুন্দর লাগে, আবার ও প্রান্তে গেলে অক্টোপাস ভিউ পয়েন্ট দারুণ সুন্দর লাগবে, সেটা দেখাবো। আমরা অবশ্য পরের দিন সকালবেলায় গিয়েছিলাম। এদের টিকিট কাটা ছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে ড্যাম, এই ড্যামের জল যখন ছাড়ে সত্যি অপরূপ দৃশ্য, ভাষায় বোঝানো যায় না। যদিও আমরা পুজোর পরে গেছিলাম বলে এই জায়গাটায় জল অতটা ছাড়া হয়নি, কিন্তু বর্ষা এলে এর দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেনই হবেন। এখান থেকে রোপওয়ে নিচে পর্যন্ত যাচ্ছে। এই রোপওয়ে যাতায়াতে ভাড়া মাত্র 500 টাকা প্রতিজনা। এটা বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর যতজনের টিকিট কাটা থাকে সেই যাত্রীদের যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চলতে থাকে, কিন্তু টিকিট দেওয়া হয় 4টে পর্যন্ত। এটাকে পাতালগঙ্গাও বলে। আপনার একেবারে নিচে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আবার নিচ থেকে ওপরে নিয়ে আসা হয়। এটাকেই পাতালগঙ্গা বলা হয়। এবং ওর সেই পরের দিন সকালে আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পাতালগঙ্গার উল্টো দিকে অক্টোপাস ভিউ পয়েন্টের দিকে। অক্টোপাস ভিউ পয়েন্টটা এখন এখানে একটা ড্যাম পড়ছে, ওই জলাশয়ের ড্যামটি হচ্ছে এইটি। উল্টো পাশে গেলে আপনি অক্টোপাস ভিউ পয়েন্ট পাবেন, সেখান থেকেও সুন্দর দৃশ্য লাগে। আমরা পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম অক্টোপাস ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। খুব সুন্দর রাস্তা, চারিদিক থেকে পাহাড়ে ঘেরা। আমাদের গাড়ি ছুটে চলেছে অক্টোপাস ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। এই যে ওই যে বাঁধটা আপনারা দেখলেন দূর থেকে, সেই বাঁধটা জলের ধারা এমনভাবে নাবে পুরো যেন একটা সুন্দর ফনা আকৃতির রূপ ধারণ করে। আমরা ওই পাশ দিয়ে চলছি। একটা দিকে আমরা হায়দ্রাবাদ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, অপর পার্শ্ব এই ব্রিজের অপর পার্শ্ব হচ্ছে
তেলেঙ্গানা। এই ব্রিজটাই, সেতুটাই দুটো রাজ্যকে আলাদা করেছে। মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি অক্টোপাস ভিউ পয়েন্টের দিকে। যদিও আমার ভিডিওতে বেশিরভাগ সময় রাস্তার চিত্র বেশি দেখানো হয়, এতে মানুষ বুঝতে পারে জায়গাটা কেমন, বেশি কেমন, সেটা বোঝার জন্য আমি আমার ভিডিওতে বেশি করে আমি রাস্তার সিনই বেশি দেখাই। তাতে মানুষ বুঝতে পারে জায়গাটা কেমন, কোথায় যাচ্ছি, কীরকম পরিবেশ, সমস্তটাই ধারণা লাভ করা যায়। শ্রীশৈলম থেকে এটির দূরত্ব 30 কিলোমিটারের মতো। আমরা পৌঁছে গেলাম অক্টোপাস ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট দেখার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে এবং উদ্গ্রীব হয়ে থাকে। এখান থেকে অক্টোপাসের যেমন 8টা ফনা থাকে, ঠিক এই পাহাড়গুলো নেমেছে ফনার মতো 8টা। আমি গুনে দেখলাম, পরপর 8টা ফনা দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে অক্টোপাস ভিউ পয়েন্ট বলে। এই যে আমরা চলে এলাম অক্টোপাস ভিউ পয়েন্ট। অক্টোপাস ভিউ পয়েন্ট থেকে আমরা ওই পাতালগঙ্গার দৃশ্যটাকে সুন্দরভাবে দেখব। অক্টোপাস ভিউ পয়েন্টের প্রবেশ মূল্য 20 টাকা। এছাড়া গাড়ির জন্য অতিরিক্ত কিছু পার্কিং চার্জ লাগবে। পাহাড়েরও বৈচিত্র্য রয়েছে। এই পাহাড় একদিকে যেন মনে হয় পুরো খাড়াই দাঁড়িয়ে আছে, এটা একটা কিয়াস্ক। আর এই ভিউ পয়েন্ট থেকে মানুষ বিভিন্ন রকমের এতে ছবি তুলছে। অক্টোপাস ভিউ পয়েন্ট আসতে গেলে আপনি লোকাল অটোতে 1500 থেকে 2000 টাকার মধ্যে রফা করতে পারেন। আমরা আজ শুধু এই ভিউ পয়েন্টটাই দেখবার জন্য গাড়ি করে এখানে এসছি। এখানে দর্শন করে আমরা ফিরে যাব। এখান থেকে ফিরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলায় শিবাজি টেম্পলে যাব, অর্থাৎ শিবাজি প্যালেস। এখানে আমাদের সমস্ত লোকজন এই ভিউ পয়েন্টটাকে চেটে পুটে অনুধাবন করছে। চোখকে সার্থক করার মতো জায়গা ড্যাম ভিউ পয়েন্ট। এই ড্যাম ভিউ পয়েন্টে অন্যান্য দর্শনার্থীরাও দর্শন করছে। এই বাঁধের ওপরে এখন যাওয়া মানা, সেই জন্য কেউ ড্যামের উপরে যেতে পারে। ড্যাম ভিউ পয়েন্টটি কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। এটা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশকে দুটি ভাগে ভাগ করেছে। আমরা এখন চলে এসেছি বাঁধের কাছে। বাঁধটাকে নেমে ভালো করে দেখলাম, যদিও এখন জল ছাড়া হয়নি। মিনিমাম যেটুকু জল চুইয়ে চুইয়ে পড়ছে সেইটুকুই জল আমরা দেখতে পাচ্ছি। ওখান থেকে আমরা ফিরে এলাম আবার শ্রীশৈলম শহরে, অর্থাৎ মন্দিরের কাছে। এইখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, আবার ফিরে এলাম। এই শ্রীশৈলম শহরটা একদম শান্ত, নির্জন, নিরিবিলি শহর। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই পুষ্করিণীটি। বিভিন্ন সময়ে
রাস্তার পথে এখন আমরা সন্ধে বেলায় শ্রীশৈলম মন্দিরের দূর থেকে ছবি দেখতে পাচ্ছি। এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয়। আমরা যদিও লাইট অ্যান্ড সাউন্ডটাকে দেখলাম না। হ্যাঁ, মন্দিরের পিছনে নৃত্যকলার এক অনুষ্ঠান চলছে, আমি এক ঝলক দেখালাম। এই দূর থেকে শ্রীশৈলমের ছবি, মন্দিরের ছবি। মন্দিরের ভিতর ক্যামেরা বা নিয়ে যাওয়া, মোবাইল নিয়ে যাওয়া নিষেধ বলে সেই জন্য আমরা ক্যামেরা নিয়ে যাইনি। আমরা বাইরে থেকেই মন্দিরটাকে দেখাবার চেষ্টা করেছি। সামনে যে সমস্ত দোকান বাজারগুলো কেনাকাটি, আত্মীয় স্বজনের উপহার নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের দোকানপাট নিয়ে পসরা সাজিয়ে বসেছে। বিক্রি বাট্টাও বেশ ভালো রকমের চলছে। এখান থেকে আমরা আজকে দর্শন করে শিবাজি পার্কের দিকে যাব। শিবাজি পার্কটাও বেশ সুন্দর। সতীর ঘাড় শ্রীশৈলমের পবিত্র স্থানে পড়েছিল বলে বিশ্বাস করা হয়, যা মন্দিরটিকে রম্ভা শক্তিপীঠ নামে বিখ্যাত করে তোলে, যা 18টি শক্তিপীঠের মধ্যে ষষ্ঠ পীঠ। দূর থেকে আমরা শিবাজি মহারাজ টেম্পল দেখতে পাচ্ছি, খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। এই মন্দিরটি, অর্থাৎ মন্দির বললে ভুল হবে, এটা প্যালেস। এখানেই তার, অর্থাৎ শিবাজি মহারাজের শেষ জীবন তিনি এখানেই কাটিয়েছিলেন। আফজল খাঁকে হত্যা করার পর তিনি এই জায়গায় তার রাজ্য স্থাপন করেছিলেন। শ্রীশৈলম মন্দির থেকে 800 মিটার দূরে শিবাজি মহারাজের প্যালেস। এই প্যালেস আপনি হাঁটা পথে ঘুরে আসতে পারেন। এর দূরত্ব খুব একটা নয়, দূর থেকে এটাকে দেখা যায়। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এবং প্রাসাদটি হচ্ছে ঝাঁ চকচকে। এখান থেকেই তিনি শাসন কার্য করতেন এবং পাশেরটি হচ্ছে প্রার্থনা গৃহ। এই প্যালেসের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানে তিনি শাসন ব্যবস্থা করতেন এবং পাশেরটি হচ্ছে প্রার্থনা গৃহ এবং তার ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে। এটাকে একটা সংগ্রহশালা বললে ভুল হবে না। দেওয়ালে তার জীবনপঞ্জি চিত্রপটে আঁকা রয়েছে। শ্রীশৈলম আসতে গেলে তিরুপতি থেকে রাত্রি বেলায় বাস ধরে সকালবেলায় আপনি পৌঁছে যেতে পারেন, অথবা হায়দ্রাবাদ থেকে 190 কিলোমিটার দূরে অবস্থিত এই শ্রীশৈলম। এছাড়া বিজয়ওয়াড়া থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীশৈলম। আপনারা তিরুপতি অথবা হায়দ্রাবাদ অথবা বিজয়ওয়াড়া থেকে যে কোনো একটি জায়গা থেকে আপনারা যাতায়াত করতে পারতেন। কাছাকাছি রেলওয়ে স্টেশন 90 কিলোমিটার দূরে। অর্থাৎ আপনাদের সবথেকে সুবিধা হবে যে বাসে করে অথবা প্রাইভেট গাড়ি নিয়ে এখানে আসা। এখানে 2 দিন কাটিয়ে যেতে পারেন। শিবাজি ধ্যানরত অবস্থায় তার ব্যবহৃত বাঘনখ এবং তার তরবারি দেখা যাচ্ছে। শ্রীশৈলম আপনার অবশ্যই ভালো লাগবে এই রাত্রেবেলায় মন্দিরের দৃশ্য। আমরা শেষ করছি তিরুপতি ও শ্রীশৈলম ভ্রমণের ব্লগ। ভালো লাগলে জানাবেন।